যাবি মেলাতে গিয়ে পৃথিবীর কাছে আমি শূন্য পেলাম জীবনের যাবি মেলাতে গিয়ে পৃথিবীর কাছে আমি জীবনের যাবি মেলাতে গিয়ে পৃথিবীর কাছে আমি শূন্য পেলাম শূন্য পেলাম শূন্য পেলাম অদৃষ্টের কি নির্মম পরিহাস আমাদের শিশুপুত্রকে বাঁচাতে আমার ছেলে শাস্তি দাও তুমি আমাকে কঠিন শাস্তি দাও কি হলো তুমি ওই নারী মাধ্যমে জানোয়ারটাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দাও ও যদি এই বাড়িতে থাকে এই বাড়িতে আমি কিছুতেই থাকতে পারবো না কিছুতেই না দোহাই বৌদি চুপ করো ওই বাবুকে বন্দি নাম উচ্চারণ করো না তোমাকে আমি ছোট ভাইয়ের মতো দেখতাম আর তুমি কি না আমাকে একটা দোহাই বৌদি অনেক কালই তো তুমি আমার এই মুখটাকে ঠেলে দিয়েছো আর তুমি আমাকে অপরের ভাগিদার করে দাও আমি এই ছোট্ট মুখটাই ধরে রাখতে পারছি না আমার মুখটা ফেটে চৌচির হয়ে যেতে দাও ওই জানোয়ারটাকে শাস্তি দাও তুমি শাস্তি দেবে না দাও কঠিন শাস্তি দাও তোমার আমার এই মুখটাকে রক্তাক্ত বিভক্ত করে দাও যাতে নারী রবের মুখটা কেউ চিনতে না পারে মানো দাদা তুমি মানো ওই অপবিত্র হাত দিয়ে আমার তুই কে স্পর্শ করবি না দাদা দাদা কি হয়েছে মাগো মায়ের আজকাল পেয়ে তুই এতখানি নিচে নেমেছিস না তো থাকবো তো না ওই বড় খোকা বল আমার আরো কি করেছে কি করবি তাই বলো তোমার ছোট ছেলে গেলে তো গর্বের শেষ ছিল না ও নাকি বংশের মুখ উজ্জ্বল করবে কিন্তু ভেতরে ভেতরে যে এতখানি নিচ মায়ের সামনে তুমি ওই বাপ কথা উচ্চারণ কেন বলবে না আমি সবার সামনে তোমার কীর্তি গাইয়ে ঢাক পিটে বলবো তুমি জোর করে আমাকে একা পেপার ইজ্জত লুট করতে এসেছো হ্যাঁ তুমি তো বিশ্বাস করবেই না আর তুমি তোমার আঁচলে তোমার ছোট লুকিয়ে রাখতে পারবে না আজ ওর মনে যে কুৎসিত পরিচয় আমি পেয়েছি তাতে ওকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে আর এটাই হবে ওর অপরাধের একমাত্র শাস্তি দাদা দাদা আমি একটা লম্পটের সঙ্গে এক বাড়িতে থাকবো না আমি জানি দাদা আমি জানি সত্য মিথ্যা বিচার করে দেখার মানসিকতা তোমার আজ নেই বৌদির কথাই আজ তোমার কাছে শেষ কথা বেদ মন্ত্র কিন্তু এমন একদিন ছিল যেদিন তুমি আমাকে কোলে করে নিয়ে শুয়ে থাকতে আমার চোখের জল মেশানোর জন্য তুমি সদা ব্যস্ত থাকতে মনে পড়ে
করি দাদা তোমার মনে পড়ে দাসেদের রাখা ইট মেরে আমার মাথাটা ফাটিয়ে দিয়েছিল বলে তুমি তার বাড়িতে গিয়ে হাতটা মুছে ভেঙে দিয়েছিলে। দাদা হয়েছেটা কি? হয়নি কিছুই, শুধু ভাবছি সেদিন আর আজকের মধ্যে কতখানি তফাৎ। বৌদি এ বাড়িতে আসার পর থেকে ক্রমশ তুমি আমাদের কাছ থেকে দূরে চলে গেছো। হয়তো আত্মকেন্দ্রিক স্বার্থপর। কি বললি? চল তুই কি করছিস রে খোকা? তুই কি করছিস? ছোট ভাই আমার আমার পক্ষে তুমি বেশ করেছি। এরপর আর কঠিন শাস্তিতে আমি এক পাও পেছপা হব না। মা, মাগো তোমার খুব লেগেছে তাই না? নারী খুঁজে না, আমার আমার এতটুকু লাগেনি রে খোকা। ওরে আমি যে মা, তাই তো সন্তান তার মাতৃ কেমন সুন্দর ভাবে শোধ করে দিল। ছেলে দেখো না, যেমন মা আর তেমনি ছেলে, কেউ একটাকে কম যায় না। একটা কথা মনে রেখো বৌদি, তোমার কীর্তিমান স্বামী দেবতাটি কিন্তু আমার এই গর্ভধারিণী মায়ের সন্তান। খোকা 10 মাস 10 দিন অসহ্য নরক যন্ত্রণা সহ্য করে ওইকে পৃথিবীতে এনেছে, বুকের সমস্ত মধুটুকু উজাড় করে মানুষ করেছে। তবে আর কি? যেমন আমার মাথাটা কিনে নিয়েছে। না দাদা না, তোমার মাথাটা যে অনেক টাকা দামি, তাই তোমার ওই দামি মাথাটা কেনেবার সামর্থ্য আমার এই হতভাগিনী মায়ের কথায়। মা, তুই একটুখানি চুপ কর। মা, ছোট মুখে বড় বড় কথা বলতে লজ্জা করে না? ওই এত বড় অপরাধের পর গলায় দড়ি দিয়ে বলো, বৌদি, ওরে খোকা, তুই এই মিথ্যের কাছে নিজেকে কিছুতেই বিলিয়ে দিস না রে। ও বিক্রি করে দিস না, দিস না। মিথ্যাবাদ? এরপরেও তুমি বলবে মিথ্যাবাদ? আমি নিজের চোখে দেখেছি উতলুকে একা পেয়ে। কি তুই কি সেটা নিজের চোখে দেখেছিস? হ্যাঁ হ্যাঁ দেখেছি তো। তোমার বৌমাকে বুকের মাঝে জড়িয়ে ধরে। না ওরে ছোট কথা, এখনো তুই চুপ করে থাকবি? তুই ওই মিথ্যের কাছে পরাজয় স্বীকার করে দিস না। বল বাবা বল, তুই একটিবারের জন্য তুই সত্যি কথাটা বল, সত্যি কথাটা তুই বল। না মা না, না দাদা যখন নিজের চোখে দেখেছে দেখেছে তখন চন্দ্র সূর্যের মতোই। তুমি বৃথায় ভয় করছো মমতা। আঘাতে আঘাতে যার শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেছে, আর নতুন করে কোনো আঘাত আমাকে স্পর্শ করতে পারবে না মমতা। কি হয়েছে বলো, কি হয়েছে? অনেক কেন কাঁদতে কাঁদতে বাড়িছে? জানি না, জানি না, জানি না, আমি তোমায় কিছুই বলতে পারবো না গো। যা সত্য তা গোপন করে রেখেছিলাম, সেটা একদিন একদিন প্রকাশ পাবে। কি সত্য, কি সত্য দিব্যেন্দু, কি সত্য? অলোক অলোককে বাড়িতে একা পেয়ে তার ইজ্জত লুট করতে। আমি বিশ্বাস করতে পারি না। দীপেন্দু, একটু যদি তুই বলতিস যে গঙ্গার জলে শুকিয়ে গেছে, আমি দেখে এলাম, আমি বিশ্বাস করতাম। আমি ভাবতাম যে পৃথিবীর বিপর্যয়ে গঙ্গার জল কয়েক ঘন্টার মতো শুকিয়ে যাওয়া সম্ভব নয়, কিন্তু আমার এত দিকে যাচ্ছে
বুঝতে পারে না তুমি সকলের চেয়ে আমি তাকে ভালো করে চিনি, ভালো করে চাচ্ছি। তবে তুমি বলতে যাও অনেক ভুয়া তুলসী মাতা হয়। হ্যাঁ, সে ধোয়া তুলসী মাতা, সে নিজে পুরে ছাই হতে জানে, অপর কাউকে সে পুরে ছাই করতে জানে না। অনেকের বিবেকের কোন আবাত্ম যদি তোর মধ্যে থাকতো, তাহলে আমাদের ভাগটা কাছে এইভাবে তোর ভাগ্যের বেগটা দেখছো দেখছো, ছোট ছেলেটা আমি কেবল সবাই আছে, আসলে ওরা তোমাকে মোটেই সহ্য করতে পারে না। তা আমি জানি তো, ওরা আমার সুখ মোটেই দেখতে পারে না। ওরা আমাকে পচাবে তবে শান্তি পায়। ওরে ওরে বড় খোকা, এই কথাটা তুই বলতে পারলি রে বাবা, তুই বলতে পারলি। ওরে তোদের এই শত লাঞ্ছনা গঞ্জনা আমরা এই বুকের মাঝে চেপে ধরে সহ্য করে আমরা যে দিন রাত শুধু ওই ভগবানের কাছে তোদের মঙ্গল কামনা করে যাই রে বাবা, মঙ্গল কামনা করে যাই। তাই করো। তাজ আমার জানতে আর বাকি নেই। শোনো বাবা, তোমরা দের থাকার জন্য আমি বৃদ্ধাশ্রমে কথাবার্তা করে এসেছি। আমি চাই তোমরা আজ বৃদ্ধাশ্রমে চলে যাও। কি বলছিস বৃদ্ধাশ্রমে তোমরা কিন্তু খুব ভালোই থাকবে, শান্তি থাকবে, আর মাসে মাসে টাকা পয়সা লাগবে তা আমি তোমাদের পাঠিয়ে দেবো। বাবা বাবা চমৎকার! শুনলে মমতা, শুনলে আমাদের সুযোগ্য সন্তানের কথাগুলো তুমি শুনলে? আমাদের সুযোগ্য সন্তান আমাদের সুখী রাখার জন্য কত সুন্দর ব্যবস্থা করেছে। আমার মতো ভাগা পিতা মাতার দল আর তাদের কোনো দুঃখ কষ্ট থাকবে না। এই সুযোগ্য সন্তানেরা তোমাদের বৃদ্ধাবাসে পাঠিয়ে তোমাদের জীবনের সুখ শান্তিকে কানায় কানায় ভরিয়ে দেবে, কানায় কানায় ভরিয়ে দেবে। আজ আমার কি আনন্দ, আজ আমার কি আনন্দ, কি আনন্দ! আজ বিকেলে তোমরা দুজনে আমাদের পিছনে খরচ না করে ওই টাকাগুলো বরং তুই তোর ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখ। আমার মনে যখন তুই সন্তানের পিতা হবে, তখন তোর সন্তান যেন তোকে বৃদ্ধাবাসে পাঠাবার সাহস না পায়। বাবা তোর গলগ্রহ হয়ে থাকবো না রে, আর একটা তোর গলগ্রহ হয়ে থাকবো না। এই মুহূর্তে আমি মমতার হাত ধরে এই পথের মধ্যে নেমে যাবো। সন্তানের সুখে ভাত যখন খালো তখন এই পথকে আশ্রয় করে পথের মানুষের কাছে আমি দু হাত করে ভিক্ষাতে আমি আমাদের পোড়া থেকে মমতা, খেলা শেষ হয়ে গেছে মমতা, সাঙ্গ হয়েছে বালুচরের পুতুল খেলা, ভেঙে ফেলো পালে তৈরি প্রাসাদ, ধীরে চলো আপন। বাবা তুমি আমি যাচ্ছি, আমি চলে যাচ্ছি রে দেববেন্দু, দেববেন্দু। চলার পথে যদি আমি কোনোদিন কোনো ভুল করে থাকি, স্নেহের দাবিতে যদি কোনোদিন কোনো শাসন করে থাকি, সেসব পথ থেকে বুঝে ফেলে দিয়ে হতভাগ্য বাবাকে তুই ক্ষমা করে বাবা, তুই ক্ষমা করি, তুই ক্ষমা করে। তোদের সুখের পথে আমি কখনো কোনোদিন আমার ইচ্ছারে কাটা করতে চাই না, তাই আজও চাই না
তাই আজ আমি এই বাড়ি ছেড়ে কি বললি তুই, কি বললি? কুলাঙ্গার সন্তান আমার গর্ভে জন্মগ্রহণ করে এত বড় পাপ কষ্ট করতে তোর বিবেকে এতটুকু বাঁধলো না? বল শয়তান নর, কেন কেন তুই এত বড় নিজ কাজ করলি? বল, কেন 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 কেন? মারো মারো মা মারো এই কুলাঙ্গার সন্তানকে। তুমি তোমার এই কি আমার গর্ভের সন্তান? এই কি আমার নারী ছেলেধন? আজ আমার সন্তান খবরদার! কে কে তোর মা? না, আমি 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 তোর মতো প্রাঙ্গণে কখনো কোনোদিন মা হতে পারি না। আজ থেকে আমি যাইব বলে আমার যে ছোট ছেলে ছিল সে অনেক দিন আগে মরে গেছে গো। চলে যা এই মুহূর্তে, এই বাড়ি থেকে, এই মুহূর্তে তুই এই বাড়ি থেকে পালিয়ে যা। আর কখনো কোনোদিন তুই আমার এই সংসারের মাঝে আসবি না। যাবার সময় তুই খালি একটা কথা চিনি না, আবার যদি কখনো কোনোদিন তোর এই কলঙ্কের কালে মুখটা তুই আমাকে দেখাতে আসিস, তাহলে তোর ওই মরা মুখটা দেখা লাগে তুই তোর এই হয়তো ভাবিনি মায়ের মরা মুখ দেখবি। আমি চলে যাচ্ছি না, তুমি দেখে নিও আমার এই মুখটা। তোমাকে কোনোদিন আমি দেখি, তোমাকে দেখতে যাবে আমার মুখটা ফেটে চৌচির হয়ে গেল। আমি এই বাড়িতে বলেছিলাম শুধু একটা বিরতি না, শুধু বাবার সঙ্গে একটি না। ওই হতভাগ্য মানুষটা জীবন ভর অনেক টাকা সহ্য করেছে রে খোকা। তোর এই কলঙ্কের কালো মুখটা দেখে আমি ওই হতভাগ্য মানুষটাকে আরে কখনো